হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মেয়ে। তুমি কি আমার ছোট নাত বউ হবে? রানী করে রাখবো তোমায়। এটা এই বুড়ো দাদুর প্রমিস। হঠাৎ এহেন একটা কথা অথৈর কর্ণকুহরে এসে পৌঁছতেই চকিত দৃষ্টিতে তাকায় অথৈ। অবাক দৃষ্টি জোড়া নিবদ্ধ করল তার পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়ানো একজন বয়স্ক লোকের দিকে। ভার্সিটি শেষে বন্ধুদের বিদায় দিয়ে বাসার দিকেই যাচ্ছিল অথৈ। রিকশা না পাওয়ায় ওকে হেঁটেই যেতে হচ্ছিল। কিন্তু হঠাৎ করে কেউ এসে এমন একটা কথা বলবে ভাবতেও পারিনি ও। অথৈ নিজের ভাবভূমি পরিবর্তন করে নিল মুহূর্তেই। কঠোরভাবে বলে উঠল, এসব আপনি কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? সামনে দাঁড়ানো ব্যক্তিটি হলেন আতিক মাহবুব মির্জা। বয়স তার 70 পেরিয়েছে, কিন্তু তাকে দেখলে তা মনে হয় না। তার সারা শরীরে যেন আভিজাত্যের ছোঁয়া। এখনো সে তার বয়সের তুলনায় অনেকটা ফিটফাট আছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। অথৈকে একদিন রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা লম্পট ছেলেদের পেটাতে দেখেছিল। মূলত ওই ছেলেগুলো একটা মেয়েকে হ্যারাস করছিল। সেই কারণেই অথৈ আর তার বন্ধুরা মিলে ওই ছেলেগুলো কেলিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছিল। সেই দিনই আতিক মাহবুবের অথৈকে পছন্দ হয়ে যায়। যে করেই হোক এই মেয়েকে তার নাতবু তিনি বানাবেনই মনে মনে পণ করে নেন। সেই থেকে মেয়েটার পিছনে লোক লাগিয়েছে রেখেছেন উনি। কিন্তু দীর্ঘদিন ধরে চুপচাপ থাকলেও আজ অথৈকে রাস্তায় দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি। এদিকে অথৈ ভাবছে, এই লোকের বোধহয় মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে। না হলে মাঝ রাস্তায় এইভাবে কোনো মেয়েকে তার নাতিকে বিয়ে করার জন্য প্রস্তাব কে দেয়? রাগ লাগছে অথৈর। এমনিতেই গরমে ঘেমে নিয়ে একাকার। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে চাইছে ও, কিন্তু এখন আবার এই ঝামেলা। অথৈকে এইভাবে রাগে চোখ মুখ লাল করে তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিল আতিক মাহবুব মির্জার অ্যাসিস্ট্যান্ট সিয়াম। সে ফিসফিস করে আতিক মাহবুবের কানে কানে বলল, স্যার, মেয়েটাকে আমার সুবিধা লাগছে না। যেই হারে রাগে লাল হয়ে গিয়েছে। কখন জানি বোমা টোমা মেরে আমাদের না উড়িয়ে দেয়। সিয়ামের কথায় বেজায় বিরক্ত হলেন আতিক মাহবুব। বললেন, সিয়াম, তুমি একটু চুপ থাকবে? আর এত নড়ছ কেন? নড়ছি কি আর ইচ্ছে করে স্যার? এই মেয়ে যেই ভয়ঙ্কর রাগী। বলা তো যায় না কি থেকে কি করে ফেলে। চলুন না স্যার, আমরা বাসা চলে যাই। জাস্ট শাট আপ সিয়াম। আতিক মাহবুবের ধমকে সিয়ামের মুখটা একটুখানি হয়ে গেল, তবে ভয়ের পরিমাণ বিন্দু মাত্র কমেনি। স্যার, আর কিভাবে বুঝবে তার কষ্ট? সে তো আর জানে না এই মেয়ে তার কি অবস্থাটাই না করেছিল। আতিক মাহবুবের কথা মতো দুজন গার্ড অথৈর জন্য বরাদ্দ করে রেখেছিল, যারা সর্বদা অথৈর আশেপাশে থাকে। কিন্তু এই মেয়ে যে এত চালাক তা ওরা বুঝতে পারেনি। অথৈকে যে তারা ফলো করছে বিষয়টা বুঝতে পেরে সেই গার্ড দুটোকে ধরার জন্য তারা করা শুরু করে দিয়েছিল ওর বন্ধুদের নিয়ে। গার্ডসরা উপায় না পেয়ে সিয়ামকে ফোন করেছিল। গার্ডসদের দিক নির্দেশনা দিয়ে সিয়াম তাড়াতাড়ি রওনা হয়ে গার্ডসদের কাছে যাওয়ার জন্য। আতিক মাহবুব ঠোঁট প্রসারিত করে হাসলেন। তিনি মনে মনে ধারণাই করে নিয়েছিলেন অথৈ এমন একটা কথাই বলবে। এতদিন যাবৎ মেয়েটাকে দেখে আসছেন যে তিনি। আতিক মাহবুব হেসে বলেন, এটা তো আরো উত্তম কথা বললে। আমি এটাই করব। খুব শীঘ্রই আমার ছোট নাতিকে নিয়েই তোমাদের বাড়ি যাব বিয়ের প্রস্তাব নিয়ে। এ কোনো পাগলের পাল্লায় ফেললে তুমি আল্লাহ। মনে মনে কথাটা বলেই অথৈ জোরপূর্বক হেসে বলে, জি অবশ্যই যাবেন। তাহলে আমি যাই দাদু। আসলে ভীষণ ক্লান্ত আমি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সাবধানে যেও। অথৈ আতিক মাহবুব থেকে বিদায় নিয়ে দ্রুত কেটে পড়ল। আতিক মাহবুবও গাড়িতে উঠে বসলেন। সিয়াম এসে উনার পাশে বসতেই তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার দাদু ভাইয়ের জন্য এই মেয়েই পারফেক্ট সিয়াম। ওর থেকে উত্তম মেয়ে আমি আর খুঁজে পাব না। বাঘের সাথে তো বাঘিনীকেই মানায় বলো, তাই না? তা যা বলেছেন স্যার। চলো যাওয়া যাক। অতঃপর আতিক মাহবুব মির্জা আর সিয়াম গাড়ি স্টার্ট দিয়ে নিজের গন্তব্যে চলে গেলেন। মির্জা বাড়িতে বসার ঘরে সবাই উপস্থিত। আতিক মাহবুব মির্জা হচ্ছেন সকলের মধ্যমণি।
তিনি সবাইকে ডেকেছেন জরুরি কথা বলার জন্যে। কিন্তু যার বিষয় নিয়ে কথা বলবেন সে নিজেই এখানে উপস্থিত নেই। আর তিনি হলেন এই মির্জা বাড়ির ছোট নাতি আরিহান রুদ্রিক মির্জা। আতিক মাহবুব মির্জার একমাত্র ছেলে আরহাম মাহবুব মির্জার 2 ছেলে, বড় ছেলের নাম আরিয়ান আশরিফ মির্জা আর ছোট ছেলে আরিহান রুদ্রিক মির্জা। বাবা আর দাদুর ছায়াতলেই বড় হয়েছে তারা, কারণ তাদের মা রুদ্রিকের 3 বছর বয়সের সময় মারা গিয়েছিলেন। আর তাদের দাদি তো আরিয়ানের জন্মের আগেই মারা গিয়েছেন। আরিয়ানের বিয়ে হয়েছে বছর 4 হবে। তার স্ত্রীর নাম রোজা। মেয়েটা ভারী মিষ্টি। এদিকে আতিক মাহবুব মির্জা তার বড় নাত বুকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, বড় নাত বু, রুদ্রিক কোথায়? রোজা দাদুর পাশে বসে পড়ল। তারপর মিষ্টি হেসে বলে, দাদুভাই এত হাইপার হচ্ছেন কেন? রুদ্রিক কেমন আপনি তা জানেন না? এখনো বাড়ি ফিরেনি। বাহিরে বন্ধুদের সাথে আছে বোধহয়। ওর কারণে আমি এই দুপুরের টাইমে আরহাম আর আরিয়ানকে অফিস থেকে ডেকে আনালাম। তারা এসে হাজির আছে, ওইটার এখনো খবর নেই। আরিয়ান বলে উঠল, দাদু তুমি শুধুই এসব করছো। তুমি তো জানোই রুদ্রিক বিয়ের জন্য রাজি হবে না। হ্যাঁ বাবা, আরিয়ান ঠিক বলছে। ওকে ওর মতো থাকতে দেও, আরহাম মাহবুব বলে উঠলেন। সেটা আমি বুঝে নেব। আতিক মাহবুবের কথা শুনে আরহাম সাহেব বিড়বিড় করলেন, কত বুঝ তুমি? সেই তো রুদ্রিক আসলে আমাদের দিয়েই সব বলাতে চাও। তখন তো তোমার এত দাপট কোথায় পালায় বাবা? আরিয়ান হেসে দিল আরহাম সাহেবের কথা শুনতে পেয়ে। এদিকে ছেলেকে হাসতে দেখে আরহাম সাহেব চোখ রাঙালেন। এদিকে তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে কেউ এসে দুম করে বসে পড়ল আতিক মাহবুবের সামনের সোফায়। আতিক মাহবুব প্রথমে চমকে গেলেও পরিমুহূর্তে নিজেকে সামলে নেয়, কারণ এসব তার গুণধর ছোট নাতি ছাড়া আর কেউ করবে না। বেশ আয়েশ করে সোফায় বসে আছে রুদ্রিক। অত্যন্ত সুন্দর উজ্জ্বল শ্যাম বর্ণের এই যুবক দেখতে। লম্বা চূড়া, পেশিবহুল শরীরের অধিকারী এই ছেলেটিকে যে একবার দেখবে সেই প্রেমে পড়তে বাধ্য হবে। এক কথায় রুদ্রিক অত্যন্ত সুদর্শন একজন ছেলে। আতিক মাহবুবকে দেখে রুদ্রিক ভ্রু নাচাল। এতক্ষণের সঞ্চয় করা সাহস সব হাওয়ার সাথে উড়ে গেল। নাতির বিরক্তি ভরা কুচকানো মুখশ্রী দেখে আতিক মাহবুব বুঝলেন তার নাতির মুড ভালো নেই। কিন্তু আজ তিনি তার সিদ্ধান্তে অটল। যে করেই হোক আজ বিয়ের কথা তিনি বলবেনই। আতিক মাহবুব নরম কণ্ঠে বললেন, কোথায় গিয়েছিলিস? তোর বাবা আর ভাই সেই কখন অফিস থেকে এসে পড়েছে। কাজ ছিল দাদু। কি এমন কাজ শুনি? ওহ, তুমি বুঝবে না। এখন বলো কি বলবে, যার জন্য এইভাবে ডেকে আনিয়েছ? আতিক মাহবুব নড়ে চড়ে বসলেন। ইশারা দিলেন ছেলেকে বলার জন্য কথাটা। আরহাম সাহেব মাথা দুলিয়ে না করলেন। মানে তিনি বলতে পারবেন না। আরহাম সাহেব আরিয়ানকে খোঁচাখুচি শুরু করলেন। আরিয়ান বিরক্ত হল এদের এমন বাচ্চামো কাণ্ডে, কিন্তু ও নিজেই তো সাহস পাচ্ছে না। তাই ইশারা করল রোজার দিকে। রোজা দীর্ঘশ্বাস ফেল। প্রতিবার এমনটাই হয়। ঘুরফিরে তাকেই রুদ্রিককে সব বলতে হয়। রোজা রুদ্রিকের উদ্দেশ্যে বলল, দাদু এমনই বাবা আর তোমার ভাইও চাচ্ছেন তুমি বিয়ে করে নেও এইবার। দাদুর একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। তিনি চাচ্ছেন তুমি তার সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসো। রুদ্রিক তার ভাবির কথা শুনে লম্বা শ্বাস ফেল। তার দাদু বিগত কয়েকটা দিন যাবত এইভাবে হাত ধুয়ে পড়েছেন তাকে বিয়ে করানোর জন্যে। এইবার বোধহয় তাকে আর রেহাই দিবেন না। যাক, কোনোরকম মেয়েটাকে দেখে আসতে পারলেই হল। তারপর নাকচ করে দিবে, বলবে মেয়ে পছন্দ হয়নি। রুদ্রিক উঠে দাঁড়াল। সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, দাদুকে বলে দেও তার পছন্দের মেয়েকে আমি দেখতে যেতে রাজি। তবে সেটা আমার সময় মতো। আমি ফ্রি সময় পেলে জানিয়ে দিব। আর মেয়ে দেখতে গিয়ে যদি মেয়ে পছন্দ না হয়, তাহলে তার পছন্দ করা মেয়ের সাথে আমি তাকেই বিয়ে দিয়ে তবেই শান্ত হব। কথাটা কানে ভালোভাবে ঢুকিয়ে নিতে বলো তাকে। এই বলে রুদ্রিক গটগট পায়ে নিজের রুমে চলে গেল। এদিকে রুদ্রিকের লাস্ট কথা শুনে আরহাম সাহেব, আরিয়ান আর রোজা হেসে দিল। রোজা হাসতে হাসতে বলল, দাদু বিয়ের করার জন্য তৈরি থেকো। কারণ রুদ্রিক তো জীবনেও এসে বলবে না যে ওর মেয়ে পছন্দ হয়েছে, কারণ ও তো বিয়েই করতে চায় না। আতিক মাহবুব সবাইকে হাসতে দেখে উঠে দাঁড়ালেন। নিজের রুমের দিকে যেতে যেতে বললেন, সেটা তো সময় বল দিবে বড় নাকবু। তখন দেখব তোমাদের সঙ্গে এত হাসি কোথায় যায়। গভীর ঘুমে আচ্ছন্ন অথই। একটু আগেও ওর মা এসে ডাকাডাকি করে গেছেন এক চোট। সেই সাথে ওর ভাই তো আছেই।
এই শয়তানটা বাসায় থাকলে ওর একদম শান্তি নেই। তবে যতই হোক, দু ভাই বোন একে অপরের প্রাণ। যতই ঝগড়া করুক, দিন শেষে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে। রেজাউল হক আর ইয়াসমিন খাতুনের ছেলে মেয়ে হলেন জাফরিন, অথই আর ইব্রাহিম ইহান। এই চারজন নিয়ে তাদের সুখী পরিবার। আর অথই হল তাদের রাজকন্যা, একমাত্র মেয়ে তাদের। বাবা মা আর ভাই তাকে তোলা তোলা করে বড় করেছেন। সেই রাজকন্যা এখনো পরে পরে ঘুমাচ্ছে। হঠাৎ ঘুমের মাঝে অথৈর মনে হল শয়নকক্ষে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। হঠাৎ এমন প্রলয়, ঘুম থেকে হুড়মুড় করে উঠে বসল অথৈ। ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকাতেই দেখে এই প্রলয়ঙ্কারী আর কেউ না, ওর ফ্রেন্ড রিধি। সুন্দর একটা লাল শাড়ি পরেছে রিধি। এই লাল শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। অথৈর ঘুমের রেশ কেটে গিয়েছে। ও দুম করে বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়াল। কোমরে হাত দিয়ে বলে, এমন সুন্দরী সেজে ভাইয়ার রুমে না গিয়ে আমার রুমে এসে এমন তুফান চালাচ্ছিস কেন? রিধি উঠে অথৈর মুখ চেপে ধরল। রাগীভাব নিয়ে বলে, আস্তে বল, আন্টি শুনলে কি ভাববে? আর তোর ভাই অনেক আগেই চলে গিয়েছে ভার্সিটিতে। অথৈ রিধির হাত মুখ থেকে সরিয়ে ফেল। জোরে জোরে শ্বাস নিয়ে বলে, বিয়ের আগেই নন্দের সাথে শত্রুতা শুরু করে দিয়েছিস? অথৈর বাচ্চা, আমি সিঙ্গেল মানুষ, আমার কোনো বাচ্চা নেই। বিরক্ত হয়ে রিধি বলে, আজেবাজে কথা বলিস না তো অথৈ, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তৈরি হো, নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তোর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, উনি যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে তোকে যেন সাথে নিয়েই ভার্সিটিতে যাই, না হলে আমাদের দুজনেরই খবর করে ছাড়বে। অথৈ মুখ ভেঙচি কেটে বলে, ও তো পারেই এটা করতে, আস্ত শয়তান একটা। হয়েছে, যা পরে বকিস, এখন জলদি তৈরি হো। উফ, যাচ্ছি। অথৈ জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হওয়ার শব্দ শুনে রিধি তাকায় অথৈর দিকে। তাকাতেই চোখজোড়া ছানাবড়া রিধির। রিধিকে এইভাবে নিজের দিকে তাকাতে দেখে অথৈর ভ্রুজোড়া কুঁচকে আসে। আজবেই মেয়ে এমন রিয়েকশন দিচ্ছে কেন, ভাবছে অথৈ। কৌতূহল দমাতে না পেরে বলে, কিরে, কি হয়েছে তোর, এইভাবে বলদের মতো তাকিয়ে আছিস কেন? রিধি অথৈ উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করে বলে, মানে আমি জাস্ট অবাক তোকে দেখে অথৈ। তুই অনুষ্ঠানে এসব পরে যাবি? অথৈ নিজের দিকে তাকাল। সে একটা লং শার্ট পরেছে, সাথে ব্লু জিন্স। নিজেকে দেখে নিয়ে অথৈ বলে, কেন, এতে কি হয়েছে? ঠিকই তো আছে। না, ঠিক নেই, একদম ঠিক নেই। তুই এসব পরে মোটেও যেতে পারবি না। কেন পারব না? আরে আশ্চর্য, আমি শাড়ি পরেছি, পিহু শাড়ি পরবে, আর তুই কিনা ব্যাটা সেজে যাবি। অথৈ বলে, তো তোরা শাড়ি পরেছিস ভালো কথা, আর কিসের ব্যাটা সেজে যাচ্ছি? এগুলা কি বলিস? হ্যাঁ, এইটাকে ওয়েস্টার্ন ড্রেস বলে। এমন করে বলছিস মনে হয় নিজে কোনোদিন এসব ড্রেস পরিস না। রিধি অথৈর কথা শুনে বলে, আমি পরি না সেটা বলিনি, আমিও পরি, বাট আজ একটা অনুষ্ঠানে যাচ্ছি আমরা, যেখানে আমি আর পিহু শাড়ি পরেছি। সেখানে তুই এসব পরে কিভাবে যাবি? কেন, হেঁটে হেঁটে? ওহ, বিরক্ত করিস না তো অথৈ, চুপচাপ এইগুলা চেঞ্জ করে আয়, তোকে শাড়িই পরতে। অথৈ রিধির কথায় অসহায় গলায় বলে, বাট রিধি, তুই জানিস আমার শাড়ি পরতে ভয় লাগে। এমন না যে আমি শাড়ি পরতে পছন্দ করি না বা জানি না, কিন্তু 10ম শ্রেণীর বিদায় অনুষ্ঠানের কথা মনে আছে? কিভাবে আমার শাড়ি খুলে গিয়েছিল, ভাগ্যিস তুই আর পিহু আমার সাথে ছিলি, তোরা সামলে দিয়েছিলি, না হলে সেদিন আমি কি করতাম? এই ভয়েই আমি শাড়ি পরি না। তখন ছোট ছিলিস, সামলাতে পারিসনি। এখনো কি ছোটই আছিস, বড় হয়েছিস, এখন ঠিক সামলে নিবি। তাছাড়া ভালোভাবে শাড়ি সিকিউর করে নিলেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমি আর পিহু আছি তো। রিধির কথার যুক্তিতে হার মানতে হলো অথৈকে। ঠোঁট উল্টে মাথা দুলিয়ে সম্মতি দিল রিধির কথায়। তারপর চুপচাপ আলমারি থেকে ল্যাভেন্ডার রঙের একটা শাড়ি বের করল। রিধিকে শাড়িটা দেখিয়ে বলে, দেখতো এটা ঠিক আছে কিনা? রিধি প্রশস্ত হেসে বলে, একদম ফাটাফাটি, জলদি পরে ফেল। ভ্যাপসা গরমে সবাই অতিষ্ঠ। একটুখানি প্রকৃতির নির্মল বাতাস গায়ে মাখানোর জন্য ছটফট করছে তারা। কিন্তু কি তা সম্ভব? ভার্সিটির মাঠে শত শত ছাত্রছাত্রীদের ভিড়। এত মানুষদের ভিড়ে গরমটা যেন আরও বেশি লাগছে। গিজগিজে মানুষদের মধ্যে প্রকৃতির স্নিগ্ধ হাওয়ার প্রত্যাশা করা বড্ড বেমানান।
পিহু নিজের শাড়ির আঁচল দিয়ে ক্রমাগত বাতাস করছে ওর মুখশ্রীতে। আর একটু পর পর প্রিয়ান আর আহিদকে উদ্দেশ্য করে বলছে, এই দেখ না আমার মেকআপ ঠিক আছে কিনা। যেই গরমের গরম পড়েছে, ওয়াটারপ্রুফ মেকআপও মনে হয় ভেস্তে যাবে। এমনিতেই গরমে প্রিয়ান আর আহিদের অবস্থা খারাপ, তার উপর পিহুর বকবক শুনে আরও মেজাজ খারাপ হচ্ছে ওদের। প্রিয়ান সহ্য করতে না পেরে আহিদকে ধাক্কা দিয়ে বলে, এই বাটারে এনেছিস কেন, গরমের যন্ত্রণায় বাঁচি না। আবার এই আটা ময়দার কারখানায় প্যানপ্যানানি সেই যে শুরু হয়েছে, বন্ধ করার নাম নাই। ধাক্কা খেয়ে আহিদ পরে যেতে নিতেও নিজেকে সামলে নিল। রেগেমেগে বলে, আমারে ধাক্কা মারস কেন, এমনে কইতাছোস যেন পিহু 2 বছরের বাচ্চা আর আমি ওরে কোলে কইরা নিয়ে আসছি। তুই তো চুপি যা। কি একটু আন্টির ভয় দেখায় এই 3 ফুটটা পিহু, আর তুই সেই ভয়ে ওর সব কথা শোনছ। হো ভালো করছি, শালা হারামি। এইদিকে পিহু প্রিয়ান আর আহিদের এসব কথা শুনে যেন ওর রক্ত মাথায় উঠে গিয়েছে। রাগ সামলাতে না পেরে প্রিয়ানের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল। বেশ জোরেই লেগেছে প্রিয়ানের পিঠে। ব্যথায় উহ শব্দ করে উঠল প্রিয়ান। পিহু দিকে তাকালেই পিহু রাগী স্বরে বলে, তোর সাহস কি করে হলো আমাকে আটা ময়দার কারখানা বলার, আবার বলিস আমি 3 ফুটটা। তোর মাথা আমি ইট মেরে ফুটিয়ে ফেলব। শয়তান কোথাকার, তুই মারবি আমি মনে হয় বসে থাকব। প্রিয়ানের বাচ্চা তোকে তো আমি। পিহু তেরে মেরে গেল প্রিয়ানের কাছে। প্রিয়ানের সবচেয়ে দুর্বলতা ওর চুল। বেচারা নিজের চুলগুলোর অনেক যত্ন করে। আজ সুন্দরভাবে জেল দিয়ে সেট করে এসেছে চুলগুলো। পিহু এক লাফ দিয়ে প্রিয়ানের চুল ধরার আগেই প্রিয়ান কৌশলে সরে গেল। তারপর পিহুর দিকে আঙ্গুল তাক করে বলে, খবরদার পিহু আমার চুলে একদম হাত দিবি, তোর চুলে হাত দিব, সাথে তোর চুলগুলোও সব ছিঁড়ে ফেলব আমি, রাম ছাগল কোথাকার। তুই কি শাক চুন্নি একটা। আহিদ এদের ঝগড়া দেখে শেষে অতিষ্ঠ হয়ে ধমকে উঠল, উফ চুপ কর তোরা দুইটাই, আল্লাহর ওয়াস্তে আমার মাথাটা আর খাইস না। পিহু দাঁতে দাঁত চিপে বলে, আমারে বলিস কেন, এই কুত্তার সব দোষ, এই কুত্তির সব দোষ। আহিদ চিৎকার করল, চুপ। ইহান চারপাশ ভালোভাবে দেখছে, কোথায় কোনো কিছু বাদ পড়ল কিনা। সব ঠিকঠাক দেখে বন্ধু জিসানকে বলে, কিরে জিসান, ওদিকে সব ঠিকঠাক আছে? জিসান কপালের ঘামগুলো রুমাল দিয়ে মুছে বলল, হ্যাঁ সব ঠিক আছে। আরগুলো কই, আর রুদ্রিক কোথায় গিয়েছে, মাত্রই তো এখানে দেখলাম। শাফাত, নীল, অনিক সাউন্ড সিস্টেম চেক করতে গিয়েছে। আর সিয়া, মারিয়া, জেনি কোথায় থাকতে পারে তা তো জানিসই। আটা ময়দা মেখে ভূত সেজে ওইয়ে সেলফি তুলছে। আর রুদ্রিকের কথা বলতে পারি না। ইহান হেসে দিল জিসানের কথায়। বলল, ওদের সামনে বলিস তোর সব চুল ছিঁড়ে ফেলবে। তাই তো তোকে বললাম। কি কথা হচ্ছে এখানে, কে কার চুল ছিঁড়ে ফেলবে? হঠাৎ এমন প্রশ্নে ইহান আর জিসান পিছনে ফিরে তাকালো। রুদ্রিক, শাফাত, নীল, অনিক দাঁড়িয়ে আছে। ইহান রুদ্রিকের কথা শুনে বলে, আরে আমাদের সাথে 3টা আটা ময়দার বস্তা আছে না, ওদের কথাই বলছিলাম। রুদ্রিক প্যান্টের পকেটে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা ওদের ইচ্ছা, যে যেটা করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তোরা কেন এসব বলে খেপাতে যাস? জিসান করুণ স্বরে বলল, আর এদিকে যে আটা ময়দা মেখে আমাদের সাথে নাইনসাফি কাজ করে। বিয়ের আগে তো আটা ময়দা মেখে নিজের সুন্দর রূপের জালে ছেলেদের ফাঁসায়। আটা ময়দা ছাড়া এক একটার চেহারা দেখলে হার্ট অ্যাটাক করে মরে যাবে নিশ্চিত। রুদ্রিক বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। এমন সময় হাজির হল সিয়া, মারিয়া, জেনি। জেনি রুদ্রিককে দেখেই ওর কাছে গিয়ে দাঁড়াল। ন্যাকা সুরে বলে, ওহ রুদ্রিক, তুমি এসেছ? আমি সেই কখন থেকে তোমার জন্যে ওয়েট করছিলাম। শাফাত ফিসফিস করে বাকিদের বলল, শুরু হয়ে গেছে এর ন্যাকামি। মারিয়া ফিক করে হেসে দিল। নীল মুচকি হাসল মারিয়াকে হাসতে দেখে। মেয়েটার হাসিটা অনেক সুন্দর। নীল বিড়বিড় করে বলে, এভাবে হেসো না গো সুন্দরী, তোমার ওই হাসিতে আমি খুন হয়ে যাই। এদিকে রুদ্রিক জেনির কথা শুনে বাঁকা হেসে বলে, তাই নাকি, বটগাছের নিচে ইংরেজি ডিপার্টমেন্টের রাকিবের কাঁধে মাথা রেখে বুঝি? জেনি থতমত খেয়ে গেল। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই রুদ্রিক সরে গেল ওর কাছ থেকে। বাকিদের উদ্দেশ্যে বলে, কোনো কাজ বাকি নেই তো, সব ঠিকঠাক। স্যার বিশ্বাস করে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমি চাই না কোনো গাফিলতি হোক। অনিক বলল, তুই চিন্তা করিস না, সব ঠিক আছে। হুম, চিফ গেস্ট এসে পড়বে বোধ হয়। চল গেটের কাছে যাই বল নীল। হুম চল। ওরা সবাই মিলে চলে গেল ভার্সিটির গেটের কাছে।